আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব 9। শুরু হলো পথ পরিক্রমা। শুরু হলো চড়াই উতরাই ভেঙে এগিয়ে যাবার পালা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। এই অন্ধকারে পথ চলতে গিয়ে কখন যে জেনারেল পল কয়েকজন সঙ্গী সহ মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন তা টেরও পাওয়া গেল না। এই প্রসঙ্গে প্রবীণ বিপ্লবী শ্রদ্ধেয় চারু বিকাশ দত্তের লেখা থেকে কয়েকটি লাইন এখানে তুলে ধরছি। আবার নিরুদ্দেশ যাত্রা শুরু হইল। পশ্চাতে পরম প্রিয়গণের শবদেহ, সম্মুখে অন্ধকার গহন পথ, হৃদয়ের টানে পিছনে, কর্তব্যের আহ্বানের টানে সম্মুখে। তৃষ্ণায় ছাতি ফাটিয়া যাওয়ার উপক্রম। রণক্লান্ত দেহটিকে যেন প্রত্যেককে অতি কষ্টে টানিয়া নামাইয়া লইতেছে। ভারী যুদ্ধ উপকরণ সমূহ দেহের আর 5টা অংশের মতোই অপরিহার্য। ইহার উপর রহিয়াছে বিনোদ চৌধুরী ও বিনোদ দত্তের আহত দেহ স্কন্ধে তুলিয়া অবতরণ করিবার আর এক দুঃসাধ্য ব্যাপার। পাহাড়ের উচ্চাংশ হইতে খানিকটা অবতরণ করিয়াই আর পথ নাই। তাহার পরেই খাড়া পাহাড়, আবার সমতল। আর ফিরিবার উপায় নাই। নতুন পথ অনুসন্ধানের সময় নাই। চক্ষু বুঝিয়া লম্ফ প্রদান করা ছাড়া গত্যন্তর নাই। অনুচ্চ কণ্ঠে পশ্চাৎ হইতে লোকনাথ বলিল, ভয় নাই, লাফিয়ে পড়। ঘুটঘুটে অন্ধকার, কোলের কাছের মানুষটিকেও চেনা যায় না। অগত্যা ক্ষুদ্র ক্ষুদ্র দলের 4-5 জন একসঙ্গে লাফ দিয়া নিচে পড়িতে লাগিল। ইহারা সকলেই তখন মিনিট কয়েক দাঁড়াইল। কোন দিকে যাইবে ইহাই এখন আশু প্রশ্ন। কথাবার্তা ফিসফিস করিয়া বলিবার চেষ্টা করিয়াও বলা হইল না। কণ্ঠনালী যেন শুষ্ক ও রুদ্র। কয়েক ঘন্টার গোলাগুলির আওয়াজে কানেও তালা লাগিয়াছে। 5-7 মিনিটের ব্যবধান। অগ্রগামী লোকনাথ বল ও তাহার সঙ্গীরা অন্ধকারে অদৃশ্য হইয়া গেলেন। পরবর্তী দলে সূর্যসেন সহ আরো কতিপয় সমতলের পথ ধরিয়াই অগ্রসর হইয়া চলিলেন। এই সময় মাস্টারদা প্রশ্ন করিলেন, লোকনাথেরা কোন পথে গেল? লোকনাথদের কোনো সন্ধান মিলিল না। আবার পথ চলা শুরু হইল। দুর্গম হইতে দুর্গমে আবার যাত্রা শুরু হইল। ঠিক পশ্চাতেই নেতা সূর্য সেন ও অন্যতম প্রধান নায়ক নির্মল সেন হাত ধরাধরি করিয়া চলিয়াছেন। নিজের বলিষ্ঠ দেহের উপর অপেক্ষাকৃত কৃশ ও শীর্ণ মাস্টারদার লঘুভার লইয়া পথ চলাই নির্মলের উদ্দেশ্য। দলের প্রতিটি ব্যক্তির সুখ সুবিধা, যোগ্যতা অযোগ্যতা, অন্তরের আশা আকাঙ্ক্ষা, বেদনা ও অনুভূতির সঙ্গে এক গভীর আত্মিক যোগ এই মানুষটিরই ছিল। সবার অগোচরে, সবার মনের চাওয়ার মতো প্রিয় কাজ করিবার প্রেরণাই যেন নির্মল চন্দ্রের জীবন ধর্ম। এই জন্যই দলের মধ্যে সর্বাধিক স্নেহময়, প্রেমময়, সবারই আপন, এই আপন ভোলা নির্মলদা। এই প্রাণময় মানুষটি মাস্টারদার ক্লান্ত দেহটিকেও কৌশলে বহিয়া চলিয়াছেন। সারা রাত্রি ধরিয়া পথ চলিয়া রাত্রি ভোর হইল, পথ শেষ হইল না। দুর্গম পাহাড়ের অপথে বিপদে ঘুরিয়া ফিরিয়া মাত্র 1/2 মাইল দূরের এক পাহাড়ে তাহারা আসিয়া পৌঁছাইয়াছেন। এই পাহাড়েরই একটি গুহার মধ্যে আশ্রয় মিলিল। 2 জনকে পাহারায় নিযুক্ত করিয়া ক্লান্ত দেহগুলি গুহার গায়ে এলাইয়া পড়িল। ওই অদূরে জালালাবাদ। মাস্টারদা অনিমেষ নয়নে চাহিয়া আছেন নিষ্ঠুর ওই বদ্ধভূমির দিকে। রাত্রির দুঃস্বপ্নের মতো বিগত দিনের স্মৃতি তাহার দেহে ক্লান্তিকে উপেক্ষা করিয়া চলিয়াছে। এক একটি সময় চক্ষু দুইটি অস্বাভাবিকভাবে জ্বলিয়া উঠিতেছে।
মনের কূলে ভিড় করিতেছে পরিত্যক্ত শহীদবৃন্দের সহস্র স্মৃতি, যাহা তাহার জীবন ইতিহাসের পাতায় পাতায় সহস্র গাঁথা রাখিয়া গিয়াছে। অম্বিকা চক্রবর্তী হইতে টেগরা পর্যন্ত প্রত্যেকের মুখচ্ছবি তাহার মানসপটে একটির পর একটি জীবন্ত হইয়া ফুটিয়া উঠিতেছিল। সবাই মৃত বলে ধরে নিলেও অম্বিকা চক্রবর্তী কিন্তু তখনও বেঁচে ছিলেন। মল্লিকা হঠাৎ তার জ্ঞান ফিরে এলো শেষ রাত্রির দিকে। কিন্তু কোথায় মাস্টারদা, কোথায় আপন ভোলা নির্মল সেন, কোথায় লোকনাথ বল প্রমুখ সহকর্মী বৃন্দ? কেউ নেই তার পাশে, কেউ নেই। দেহ অবশ, সোজা হয়ে দাঁড়ানোর মতো শক্তিটুকু পর্যন্ত অবশিষ্ট নেই। তবু তিনি পাহাড় থেকে একটু একটু করে নামতে লাগলেন হামাগুড়ি দিয়ে। ভোর হওয়ার আগেই সেনাবাহিনী ফিরে এসে চারিদিক ছেয়ে ফেলবে, তার আগেই এখান থেকে সরে পড়তে হবে। যে করে হোক মাস্টারদাকে খুঁজে বের করতে হবে। অনুমান মিথ্যে হলো না। পরদিন ভোর হতে না হতেই সেনাবাহিনী জালালাবাদ পাহাড়ের চারদিকে ঘিরে ফেলল। এবার সংখ্যায় অনেক বেশি, অস্ত্রশস্ত্র প্রচুর। যে করে হোক বিপ্লবীদের ধরা চাই, ধরা চাই তাদের সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেনকে। কোথায় সূর্য সেন? কোথায় তার একান্ত অনুগত বিপ্লবী তরুণ দল? কেউ নেই। শুধু 11টি কিশোর প্রাণ চিরনিদ্রায় ঘুমিয়ে আছে সারিবদ্ধভাবে। আর আছে হাজার হাজার ব্যবহৃত কার্তুজের খোল। তাছাড়া আর কিছুই নেই। মতি কানুনগ ও অর্ধেন্দু দস্তিদারের দেহে তখনও কিছুটা প্রাণের সাড়া ছিল, তবে আর বেশিক্ষণ নয়। একটু বাদেই মতি কানুনগ চোখ বুঝলেন তার বিপ্লবী সতীর্থদের পথ অনুসরণ করে। অর্ধেন্দুকে পাঠানো হলো হাসপাতালে। সেখানেই তিনি দেহ রক্ষা করলেন নিজের কর্তব্য সুসম্পন্ন করে। শাসকদের মাথায় তখন দুশ্চিন্তার বোঝা। কি করা যায় এখন এই দেহগুলোকে নিয়ে? শহরে নিয়ে যাওয়া ঠিক নয়, যুবশক্তিকে ঠেকিয়ে রাখা তখন কষ্টকর হবে। তার চাইতে এখানেই ব্যবস্থা করা যাক। তাই করা হলো। শেষ পর্যন্ত সবকটি দেহই জ্বালিয়ে দেওয়া হলো সারা গায়ে পেট্রোল ঢেলে। জালালাবাদ ধন্য হলো। এই প্রসঙ্গে যুব বিদ্রোহের অন্যতম সেনানায়ক বিপ্লবী অনন্ত সিংহের লেখা থেকে কয়েকটি লাইন তুলে দিচ্ছি। আগুন দেওয়া হলো। দেখতে দেখতে 11টি চিতা দাউ দাউ করে জ্বলে উঠল। আকাশ লাল হয়ে গেল। গোর্খা সৈন্য অ্যাটেনশন হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইংরেজ সমর অধিনায়কেরা তাদের টুপি খুলে হাতে নিল। ভারতীয় অফিসাররা নতমস্তকে বিপ্লবীদের অভিনন্দন জানালো। কারোর চোখ জলে ভরে গেল। দেখতে দেখতে আগুনের তীব্র শিখা তাদের নশ্বর দেহ পুড়িয়ে ছাই করে দিল। জালালাবাদ যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে এক গৌরবময় যুদ্ধ। ভারতবাসী কোনোদিনও তা ভুলবে না। অন্তিম বার্তা সন্ধ্যার সময় শহরে ছড়িয়ে পড়ল। চট্টগ্রামবাসী শোকাচ্ছন্ন। কত জননী পুত্র হারালেন, কত ভগ্নী ভাই হারিয়েছেন। ঘরে ঘরে দুঃখের ছায়া, আবার গৌরবের চিহ্ন। প্রিয়জনকে হারাবার শোক, আবার জয়ের গর্ব। চট্টগ্রামের বহু ঘরে সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বলেনি। রান্নাঘর অন্ধকার, উনুনও ধরা হয়নি। 22 এপ্রিল 1930 সাল। শহীদদের চিতার অগ্নিশিখা চট্টগ্রামের আকাশে লাল অক্ষরে লিখে দিল, সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। 1930 সাল 22 এপ্রিল জালালাবাদ যুদ্ধ শেষ হলো। 11টি শহীদের চিতার আগুন চট্টগ্রামের আকাশে রক্তের অক্ষরে লিখে দিল, চট্টগ্রাম যুব বিদ্রোহ জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। কিন্তু যুব বিদ্রোহের অন্যতম সেনানায়ক অনন্ত সিংহ তখন কোথায়? কোথায় জেনারেল গণেশ ঘোষ, আনন্দগুপ্ত বা জীবন ঘোষালি বা কোথায়? অগ্নিদগ্ধ হিমাংশু সেনকে নিয়ে 18 এপ্রিল তারিখে সেই যে তারা
মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, তারপর এ পর্যন্ত তাদের আর কোনো সন্ধানই পাওয়া যায়নি। কোথায় গেলেন তারা? খবর পাওয়া গেল সেদিনই রাত 8টায় চট্টগ্রাম থেকে 8 মাইল দূরবর্তী পুটিয়ারি রেল স্টেশনে। হঠাৎ কি দেখে লোভী মনটা মাথাচাড়া দিয়ে উঠল স্টেশন মাস্টার অশ্বিনী ঘোষের। কাউন্টারে দাঁড়িয়ে একটি সুদর্শন কিশোর, অদূরে আরো 3জন। দেখে মনে হয় নিরীহ গ্রাম্য লোক, কিন্তু সত্যিই কি তাই? চাটগাঁয়ে জোর লড়াইয়ের খবর পাওয়া গেছে। তাদের কেউ নয় তো? নিশ্চয়ই তাই। না, এ সুযোগ ছাড়লে চলবে না। ধরিয়ে দিতে পারলে সরকার বাহাদুরের কাছ থেকে নিশ্চয়ই একটা মোটা টাকা পুরস্কার পাওয়া যাবে। এমনকি সঙ্গে একটা খেতাব জুতে যাওয়া বিচিত্র নয়। চাকরি জীবনে এ যে আশাতীত সৌভাগ্য। গাড়ি ইন করতেই গার্ড ফেরেরার কাছ থেকে নিজের সন্দেহের কথাটা জানিয়ে দিলেন অশ্বিনী ঘোষ। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে তিনি সীতাকুণ্ডু, ফেনী, কুমিল্লা, লাকসাম প্রভৃতি স্টেশনে টেলিগ্রাম করে দিলেন অতি তৎপরতার সঙ্গে। এই নম্বরের টিকেটের যাত্রীর উপর নজর রাখুন। ওদের হাবভাব দস্তুর মতো সন্দেহজনক। হু হু করে ট্রেন ছুটে চলেছে ব্যাকুল মনের সঙ্গে পাল্লা দিয়ে। ভেতরে সেই 4জন নিরীহ গ্রাম্য যাত্রী। লক্ষ্য কলকাতা। অনেক চেষ্টা করেও মাস্টারদা বা মূল বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সে আশাও সুদূর পড়া হতো। এদিকে ঢাকা এবং কলকাতা থেকে অসংখ্য সৈন্য এসে পড়েছে। কি লাভ এখানে থেকে শুধু শুধু ধরা দিয়ে? সুতরাং চলো এবার বৃহত্তম কর্মক্ষেত্র কলকাতায়। রাত 2টোয় ফেনী স্টেশনে গাড়ি ইন করতেই সঙ্গে সঙ্গে কামরায় ঢুকলো বিরাট এক পুলিশ বাহিনী। দেখি সবার টিকিট। হ্যাঁ, এই যে সেই 4জন। এরাই পুটিয়ারি থেকে গাড়িতে উঠেছে। চলো এবার মাস্টার বাবুর ঘরে। অনন্ত সিংহ তখন রূপকথার নায়ক। কত গল্প, কত কাহিনী না সেদিন প্রচলিত ছিল তাকে কেন্দ্র করে। তিনি নাকি শুধু হাত দিয়ে নয়, দরকার হলে হাত, পা, চোখ, কান সবকিছু দিয়েই রিভলভার চালাতে পারে। এমনি অনেক জনশ্রুতি। কথাটা যে একেবারে অত্যুক্তি নয়, তার প্রমাণ পাওয়া গেল একটু বাদেই। জিনিসপত্র সবকিছুই তল্লাশি করে দেখা হয়েছে। এবার শরীর তল্লাশি করার পালা। প্রথমেই ডাকা হলো জীবন ঘোষালকে। দেখি তোমার কোমরে কি আছে। ব্যাস, আর যায় কোথায়? সঙ্গে সঙ্গে অনন্ত সিংহের রিভলভার গর্জে উঠল, দ্রাম দ্রাম। ইঙ্গিত পেয়ে জীবন ঘোষাল আর আনন্দগুপ্ত আগুন ছড়ালেন, দ্রাম দ্রাম দ্রাম। প্রাকৃতিক কারণে একটু আগেই 2জন প্রহরী সহ গণেশ ঘোষ গিয়েছিলেন বাইরে। সিগন্যাল পেয়ে তিনিও এবার সাড়া দিলেন, দ্রাম দ্রাম দ্রাম। শুরু হলো চিৎকার, চেঁচামেচি আর হই হুল্লা। আরে বাস রে, বাস। দিয়েছে কোমরটা একেবারে শেষ করে। ওই যে পালাচ্ছে, ধর ওদের। সব বৃথা, কাকে ধরবে? কেউই কোথাও নেই। নিমেষে সব হাওয়া। বিপদ এলো অন্য দিক থেকে। রাত্রির অন্ধকারে ছুটে পালাতে গিয়ে প্রথমেই দল ছাড়া হয়ে পড়লেন অনন্ত সিংহ, তারপর গণেশ ঘোষ। অবশ্য কিছুক্ষণ পরেই আনন্দগুপ্ত ও জীবন ঘোষালের সঙ্গে গণেশ ঘোষের আবার যোগাযোগ হয়েছিল, কিন্তু অনন্ত সিংহ সেই যে বিচ্ছিন্ন হয়ে পড়লেন, তারপর আর কিছুতেই তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে উঠল না। যোগাযোগ হলো কলকাতায়। অনেক পথ ঘুরে ঘুরে 4জনই আবার এখানে এসে মিলিত হলেন একে একে। আশ্রয়ের ব্যবস্থা হলো চন্দননগরে। এ ব্যাপারে যুগান্তর দলের অন্যতম নেতা ভূপেন্দ্র কুমার দত্ত, কিরণ মুখার্জি, কালীচরণ ঘোষ, সুভাষের মেজদা শরৎ বোস ও বিভির অন্যতম নায়ক ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। এ ব্যাপারে আরও একজন লোক জড়িত ছিলেন বিশেষভাবে। তিনি হলেন চন্দননগরের গোন্দলপাড়ার বিশিষ্ট বিপ্লবী বসন্ত বন্দ্যোপাধ্যায়। চন্দননগরে পলাতক বিপ্লবীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তার অবদান ছিল খুবই উল্লেখযোগ্য।
24 এপ্রিল তারিখে ইতিহাস সৃষ্টি করলেন অমরেন্দ্র নন্দী। অমরেন্দ্র নন্দীর কথা তোমাকে আগেই বলেছি। মাস্টারদার নির্দেশ, শহরে গিয়ে কাউকে ওখানকার পরিস্থিতি জেনে আসতে হবে, কাকে পাঠানো যায় এ কাজের ভার দিয়ে। হ্যাঁ, তুমি যাও অমরেন্দ্র, ফিরে এসে সবকিছু আমার কাছে রিপোর্ট করো। কিন্তু ফিরে আসার হলো না মল্লিকা। তার আগেই তিনি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়লেন পুলিশ ও মিলিটারি বেষ্টনীর মাঝে, যাকে বলে সপ্তরথী বেষ্টিত বীর বালক অভিমন্যু। একদিকে পুলিশ ও মিলিটারি বাহিনী সহ ক্যাপ্টেন টেট, ডিআইজি ফারমান প্রমুখ সমরবিদগণ, অন্যদিকে অমরেন্দ্র একা। তবু ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সৈনিক হয়ে কোনো রকমেই তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে রাজি নন। শেষ পর্যন্ত আশ্রয় নিলেন একটা কালভার্টের নিচে। দুটি গুলি ভর্তি রিভলভার, আসুক না পুলিশ বা মিলিটারি, হাতে যখন অস্ত্র রয়েছে তখন ভয় কি? এখনো আত্মসমর্পণ করো, বারবার আবেদন জানাতে লাগলো শ্বেতাঙ্গ সমরবিদগণ। কোনো ভয় নেই তোমার, অস্ত্র ফেলে দাও, চুপ করে থেকো না, জবাব দাও। জবাব দিলেন গুলির মুখে, দ্রাম দ্রাম। ব্যাস, সব শেষ। সমর্পণ করার চাইতে শেষ পর্যন্ত তিনি ইচ্ছামৃত্যুই বরণ করে নিলেন বীরের মতো। তবু কিছুতেই এতটুকু মাথা নোয়ালেন না সাম্রাজ্যবাদী শাসকদের কাছে। মাস্টারদা তখন আশ্রয় নিয়েছেন দলের একান্ত শুভার্থী কোয়েপাড়া নিবাসী বিনয় সেনের বাড়িতে। যুদ্ধ শেষে জালালাবাদ পাহাড় থেকে নিচে নামতে গিয়ে কিছু সংখ্যক সঙ্গী সহ জেনারেল বল যে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, সে কথা তোমাকে আগেই বলেছি। খোঁজ খবর নিয়ে এবার তারাও এসে আবার মাস্টারদার পাশে জড়ো হলেন একে একে। শুরু হলো মন্ত্রণা সভা। কি করা যায় এখন? থামলে চলবে না, আঘাতের পর আঘাত হানতে হবে, শক্ত আঘাত। রজত সেন, দেবপ্রসাদ গুপ্ত, স্বদেশ রায়, মনোরঞ্জন সেন, সুবোধ চৌধুরী, ফণীন্দ্র নন্দী প্রমুখ তরুণ দল তখন উন্মত্ত, বেপরোয়া। রক্ত চাই, রক্ত দিয়ে আমরা স্মৃতি তর্পণ করব জালালাবাদ পাহাড়ের সেই শহীদদের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত তারা ধরে বসলেন যুব বিদ্রোহের অন্যতম নায়ক, দলের ছোট বড় সবার প্রিয় নির্মল সেনকে। মাস্টারদাকে আপনি একটু বুঝিয়ে বলুন নির্মলদা, আমরা অনুমতি চাই। অনুমতি পাওয়া গেল 5ই মে তারিখে। মাস্টারদা ও নির্মলদাকে প্রণাম করে যথাসময়ে 6 বন্ধু বেরিয়ে পড়লেন অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে। ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে ওদের রক্ত দিয়েই আর শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে, কাউকেই রেহাই দেয়া হবে না। না, সুবিধে হলো না। চারিদিকে সশস্ত্র মিলিটারি, কার সাধ্য তাদের ওই কঠোর বেষ্টনী ভেদ করে এক পায়ে গিয়ে যায়। সুতরাং আজকের মতো প্রোগ্রাম স্থগিত রাখা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু সামনেই রজতদের বাড়ি। রজতের মা বিনোদিনী দেবী দলের ছোট বড় সবার মা। এই সেদিনেও তিনি অনন্তদা, গণেশদা ওদের বুক দিয়ে আড়াল করে রেখেছিলেন পুলিশ ও মিলিটারির হিংস্রতার হাত থেকে। এই ফাঁকে ওখানে গিয়ে ওই চট্টল জননীর পা দুটিতে মাথাটা একবার ঠেকিয়ে আসা যায় না? তুই এতদিন পরে হারানো নিধিকে বুকে পেয়ে আনন্দে ও আবেগে চোখে জল এসে গেল বিনোদিনী দেবী। আয় বাবা, সবাই বস এখানে। আমার ওপর তুমি রাগ করনি তো মা? প্রণাম করতে গিয়ে আদুরে গলায় বললেন রজত। রাগ? চট্টল জননীর সারা মুখে মুগ্ধ সম্ভ্রমের বিহ্বলতা। পাগল ছেলে, আমি কি তোদের ওপর রাগ করতে পারি কখনো? তোদের মা বলে আজ আমার কত গর্ব সে শুধু আমিই জানি। শুধু কি আমার, তোরা যে আজ সারা দেশের গর্বের বস্তু বাবা। বড্ড খিদে পেয়েছে মা, কিছু খাবারের ব্যবস্থা করে দাও না। দিচ্ছি বাবা, তোরা একটু বস, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। খাবার প্রস্তুত দেখে প্রতিটি তরুণ খুশিতে ভরপুর। মায়ের নিজের হাতের তৈরি খাবার,
সংসারের কোথাও যে এর তুলনা নেই। কিন্তু হাওয়া আর হলো না মল্লিকা। তার আগেই বাইরে প্রহররত রজতে ছোট ভাই এসে জানালো, দাদা, কুইক, পুলিশ আসছে। পুলিশ! সঙ্গে সঙ্গেই সবাই সোজা হয়ে দৌড়ালেন উদ্ধত রিভলভার হাতে নিয়ে। মাকে প্রণাম করে পরক্ষণেই তারা পেছনের দরজা দিয়ে অন্ধকারে মিশে গেলেন একে একে। আর তাদের দেখা গেল না। পুলিশ বাহিনী অবাক, আশ্চর্য, কেউ নেই, কিন্তু খবর তো মিথ্যে নয়। তাহলে গেল কোথায় ওরা? ওরা তখন কর্ণফুলী নদীর মাঝ বরাবর, লক্ষ্য ওপারে যাওয়া। সাম্পানের চেপে কোনো রকমে একবার ওপারের মাটিতে পা দিতে পারলে আর পায় কে? খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী তৎপর হয়ে উঠল দ্রুতগামী একটি মোটর লঞ্চ নিয়ে। চালাও জোরসে, ওই যে সার্চ লাইটের আলোতে ওদের সাম্পান দেখা যাচ্ছে, ফলো করো ওদের। তবে নিরাপদ দূরত্বের ব্যবধান রেখে। ওদের বিশ্বাস নেই, হয়তো ঠাঁই করে একখানা ঝেড়ে দিয়ে কপাল ফুটো করে দেবে। খুব সাবধান। সাম্পান, থামাও! সার্চ লাইট জেলে বারবার সংকেত জানাতে লাগলো পুলিশ বাহিনী, এক্ষুনি মুখ ফেরাও সাম্পানের। জবাব না দিয়ে আরো গতিতে এবার সাম্পান ছুটে চলল তীরের দিকে। মৃত্যুকে তারা থোড়াই পরোয়া করেন, তা বলে বিনা যুদ্ধে ধরা দিতে কোনো রকমেই তারা প্রস্তুত নন। ওপারে পৌঁছে পুলিশ বাহিনী হতভম্ব। আশ্চর্য, কেউ কোথাও নেই, যেন হাওয়ায় মিশে গেছে ছেলেগুলো। ইতিমধ্যে অসংখ্য মিলিটারি সহ সদর থানা ইনচার্জ আজিম খাঁ সাহেব, ডিএসপি আসানুল্লাহ, পার্টির দারোগা কর্নেল ডেলা স্মিথ, ডিআইজি ফার্মার ম্যাকডোনাল্ড, হেম দারোগা প্রমুখ সবাই ওপরে পৌঁছে গেছে একে একে। বিপ্লবীদের হদিস না পেয়ে এবার শুরু হলো সেই চিরাচরিত কূটনৈতিক খেলা। অর্থাৎ এই অঞ্চলে সহজ সরল মুসলমানদের ডাকো, তাদের বলো যে তোমাদের গায়ে ডাকাত পড়েছে, ধরিয়ে দিতে পারলে মোটা টাকা পুরস্কার। কাজেও তাই হলো। সঙ্গে সঙ্গে রব উঠল, ডাকাত, ডাকাত, ওই যে ওদিকে গেছে, ধর ওদের। বাধা পেয়ে মুহূর্তে রিভলভার আগুন ছড়ালো। দাম দাম, পথ ছেড়ে দাও ভাই সব, আমরা ডাকাত নই, তোমাদের কোনো ক্ষতি আমরা করব না। আমাদের দুশ্মন ইংরেজ, তোমরা নাও। কে কার কথা শোনে? ইতিমধ্যে গুলির আঘাতে কয়েকজন ধূলিসজ্জা নিয়েছে, তবু তাদের মুখে সেই একই কথা, ওরা ডাকাত, ওদের ধরতে পারলে অনেক টাকা পুরস্কার মিলবে। অচেনা অজানা পরিবেশ, পথঘাট সম্বন্ধেও কোনো সুস্পষ্ট ধারণা নেই। তদুপরি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দু হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না। সংঘর্ষে আহত হয়ে প্রথমে ধরা পড়লেন সুবোধ চৌধুরী, তারপরে ফণীন্দ্র নন্দী, বাকি চারজন জুলধাগাঁয়ে ঢুকে পড়লেন গুলির মুখে পথ পরিষ্কার করে। পূব আকাশে রং ধরেছে, অন্ধকার তরল হয়ে আসছে একটু একটু করে। 3 দিন খাওয়া নেই, তৃষ্ণার জলটুকু পর্যন্ত জোটেনি কোথাও। হাত পা যেন অবশ হয়ে আসছে ক্রমশ। কিছু খাবার না পেলে আর এক পাও এগোনো সম্ভব নয়। সামনেই একটা মুসলমান গৃহস্থ বাড়ি, দরজায় দাঁড়িয়ে জনৈকা বৃদ্ধা। নিরুপায় হয়ে সবাই এবার এগিয়ে গিয়ে আবেদন জানালেন, আমাদের 2টি পান্তা ভাত খেতে দেবে মা, আমরা 3 দিন কিছুই খাইনি। মা! অদ্ভুত এক মমতার মুখখানি কোমল হয়ে উঠল বৃদ্ধার। সারা রাত ধরে গাঁয়ে গোলাগুলি চলেছে, বলতে গেলে গোটা গাঁটাকেই মিলিটারি ঘেরাও করে রেখেছে চারদিক থেকে। এই অবস্থায় আগন্তুকদের পরিচয় অনুমান করে নিতে মোটেই দেরি হলো না তার। তবু সবকিছু জেনেও ওই মা সম্বন্ধটির চিরন্তন দাবিকে কিছুতেই তিনি পারলেন না উপেক্ষা করতে। তাই মায়ের মতো করেই বললেন, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি, তবে তোরা আর এখানে দাঁড়িয়ে থাকিস নে বাপধন, ওই সর্বনে গিয়ে গা ঢাকা দে, আমি একটু পরেই খাবার নিয়ে আসছি। এত স্বাদের খাবার কিন্তু এবারও তেমন
তেমনি হাতেই ধরা রইল মল্লিকা। তার আগেই কে একজন বাইরের লোক আত্মগোপনকারীদের দেখে সোল্লাসে চেঁচিয়ে উঠল, ওই যে ওরা লুকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে এখানে ওখানে পুলিশের সাংকেতিক বাঁশি একটানা বেজে চলল বহুক্ষণ পর্যন্ত। আসামিদের সন্ধান মিলেছে, সবাই চলে এসো এদিকে, প্রস্তুত হও, লড়াই আসন্ন। বেষ্টনী ছোট হয়ে এলো ক্রমশ। রাইফেল আর মেশিন গান সহ সামরিক বাহিনী বুকে হেঁটে এগোতে লাগলো একটু একটু করে, যেন রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র আর কি। সরবনে আত্মগোপনকারী রজত, স্বদেশ, মনোরঞ্জন ও দেবপ্রসাদ হন প্রস্তুত। হাটে উদ্ধত রিভলভার। প্রাণ যায় তো যাক, তবু আত্মসমর্পণ করে চট্টলের গৌরবময় ইতিহাসকে তারা কলঙ্কিত হতে দিতে রাজি নন। ডিআইজি ফার্মারের নির্দেশে এবার হেম দারোগা চোঙা মুখে দিয়ে জানালো তার শেষ আদেশ, হাতের অস্ত্র ফেলে দাও। এভাবে যুদ্ধ করার একমাত্র অর্থ মৃত্যু, তার চাইতে আত্মসমর্পণ করো। কি জবাব এলো যেন মল্লিকা? জবাব এলো মনোরঞ্জনের কণ্ঠে। মনোরঞ্জন, ডাজন্ট ইউ হাউ টু সারেন্ডার? আই ওয়ান্ট টু বি যতীন মুখার্জি অব বালাসোর। সঙ্গে সঙ্গেই সরবন থেকে শুরু হলো গুলি বৃষ্টি। দ্রাম 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 শুরু হলো ঐতিহাসিক কালারপোল যুদ্ধ। সামরিক বাহিনীর বিরাট সম্ভবের বিরুদ্ধে 4টে রিভলভার, আর কতক্ষণ? কিছুক্ষণের মধ্যে গুলি শেষ। তবে কি আত্মসমর্পণ? না, কিছুতেই নয়। সহসা সরবন থেকে ভেসে এলো একজনের দীপ্ত কণ্ঠস্বর, প্রাণ থাকতে কিছুতেই আমরা ধরা দেব না। দেবুকে আমি গুলি করছি, তারপর তুই আমাকে গুলি কর রজত। এমনি করে আমরা একে অন্যকে গুলি করে পৃথিবী থেকে চিরবিদায় নেব। তবু ওই ঘৃণিত সাম্রাজ্যবাদী শক্তির কাছে কোনো রকমেই আত্মসমর্পণ নয়। রেডি প্লিজ, 1 2 3, দ্রাম 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 দ্রাম। স্বদেশ, মনোরঞ্জন ও রজত সঙ্গে সঙ্গেই শেষ। দেবপ্রসাদও আর বেশিক্ষণ নয়, তারও সময় আসন্ন। প্রভুর নির্দেশ। দেবপ্রসাদের মুখের ওপর ঝুঁকে পড়ে বলল হেম দারোগা, আপনি কি কিছু বলতে চান? বড় সাহেব এখানেই রয়েছেন, ইচ্ছা হলে তাকে বলতে পারেন। আরে বাস রে, যাকে বলে একেবারে আসল কালকেউটের বাচ্চা। মৃত্যু পথযাত্রী দেবপ্রসাদ কি উত্তর দিলেন শুনবে মল্লিকা? না, নিজের কোনো কথা নয়, বাবা মা ভাই বোন কারো কথাই নয়। বললেন তার একমাত্র অন্তিম বাসনার কথা। কে বড় সাহেব? লেম্যান, হাতটা জখম হয়ে পড়েছে, নইলে এক্ষুনি আমি তাকে গুলি করতাম। কি নির্ভীক উক্তি, কল্পনাও বুঝি করা যায় না। তবে দেবপ্রসাদের সেই অন্তিম বাসনা কিন্তু বেশি দিন অপূর্ণ থাকেনি মল্লিকা। মাস তিনেক বাদেই পুলিশের হর্তাকর্তা বিধাতা সেই লেম্যানকে একদিন শেষ শয্যা নিতে হয়েছিল এই বাংলাদেশের মাটিতে। সে কথা পরে আসবে। এপ্রিল শেষ, মেও যায় যায়। ইতিমধ্যে পুলিশ ও সামরিক বাহিনীর তৎপরতার ফলে যুববিদ্রোহে অংশগ্রহণকারীদের মধ্যে কেউ কেউ ধরা পড়েছেন। কিন্তু কোথায় সেই মহাবিপ্লবী সর্বাধিনায়ক সূর্য সেন? কোথায় তার সর্বচিন্তা সর্বকাজের সঙ্গী নির্মল সেন? গণেশ ঘোষ, অনন্ত সিংহ, অম্বিকা চক্রবর্তী, লোকনাথ বল প্রমুখ নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরাই বা কোথায়? তারা বাইরে থাকা পর্যন্ত কোনো রকমই যে সরকার বাহাদুরের নিশ্চিন্ত হওয়ার জো নাই।